হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার। বেসিক্যালি শুক্রবার আমার বাসায় বাজার করা হয়। যেহেতু আমরা চাকুরি করি তাই সময় পাওয়া যায় না বাজার করার জন্য, তো বাজার করে আনা হয়েছে। এখানে প্রায় 3 থেকে 4 কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ আনা হয়েছে। পাঙ্গাস মাছটা সাইজে বেশ বড়। আর এখানে আনা হয়েছে গরুর তিল্লি, কলিজা, ফেপসা। এগুলো একসাথে ভুনা করে খেতে অনেক বেশি মজার হয়। আমি এটা অনেক বেশি পছন্দ করি। আর এরকম বড় সাইজের পাঙ্গাস মাছ আমার অনেক বেশি প্রিয়। আমি পাঙ্গাস মাছটা অনেক বেশি পছন্দ করি। আর এখানে আনা হয়েছে গরুর মস্তক। গরুর মস্তক ভুনাটাও আমি অনেক বেশি পছন্দ করি। আমার কাছে মনে হয় গরুর মাংসের থেকে এগুলোই আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। তো মাছটা অনেক বেশি তরতাজা ছিল। এ পর্যায়ে আমি মাছটাকে কেটে নেব। আর প্রথমে আমি মাছটাকে দুখণ্ড করে নিলাম, কারণ মাছটা ওজনে অনেক বেশি ছিল, তাই হাতের উপরে রেখে কাটা একদমই পসিবল না। আর সকালবেলা বাজার করলে এরকম তরতাজা এবং ফ্রেশ মাছ পাওয়া যায়। মাছটা যখন আমি কাটলাম তখনও মাছটা লাফাচ্ছিল, এতটাই ফ্রেশ ছিল। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, মাছটা কাটার আগে অবশ্যই আপনারা মাছটাকে ভালো মতো ঘষে পরিষ্কার করে নেবেন, যেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আমি মাছটাকে একটি তার জালির সাহায্যে ভালো মতো ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে খোকসা পাতা দিয়েও মাছটাকে ভালো মতো পরিষ্কার করতে পারেন। আর এ পর্যায়ে আমি মাছটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু মাছটা অনেক বেশি বড়, তাই ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তা না হয় রান্না করার সময় মরিচ, লবণ, ঝাল কিছুই ঢুকবে না। আমার এই ভিডিওটা দেখার পর অনেকেই হয়তো নাক ছিটকাবে যে ছি ছি, পাঙ্গাস মাছ কেউ খায়, এটা আবার দেখানোর কি আছে, এটা আবার কি এমন সুস্বাদু মাছ। তবে আমি বলবো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যদি এই মাছটা কেউ না খেত তাহলে বাজারে 200 টাকা কেজি কখনো পাঙ্গাস মাছ হতো না। আর বাজারে একদম নিয়ে কেউ বসেও থাকে না যে মাছটা বিক্রি করতে পারছে না, তার মানে মাছটা অনেকেই খায়, হয়তো বলে না। আমি মনে করি এটা নিয়ে ঘৃণা বা লজ্জা পাবার কিছু নেই। যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবেই জীবিকা নির্বাহ করে। আমরা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমাদের জীবনটা এরকমই। আমাদের স্বপ্ন থাকে অনেক বেশি, আর বাস্তবতাটা অনেক বেশি কঠিন। কথা বলতে বলতে আমি মাছ কেটে নিয়েছি। এ পর্যায়ে বেসিনের মধ্যে আমি মাছটাকে ভালো মতো উল্টে পাল্টে ধুয়ে নেব, কারণ মাছের ভেতরে প্রচুর পরিমাণে রক্ত ছিল। এরকম তরতাজা ফ্রেশ মাছ কাটলে এরকম বেশি পরিমাণে রক্ত বের হয়। আর মাছটাকে আমি ভালো মতো উল্টে পাল্টে ধুয়ে নেব। আর ধোয়া হয়ে গেলে আমি মাছগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে উঠিয়ে নেব, যাতে করে মাছের এক্সট্রা পানিটা ঝরে যেতে পারে। যেহেতু অনেক বড় মাছ একবারে রান্না করে শেষ করা যাবে না, তাই মাছটা আমি ফ্রিজে ফ্রোজেন করব। অনেক সময় ফ্রিজে মাছ মাংস সংরক্ষণ করলে রক্ত বের হয়ে ফ্রিজটা দুর্গন্ধ হয়ে যায়। এভাবে মাছগুলো ধুয়ে পানি ঝরিয়ে তারপর ফ্রিজে রাখলে আর রক্ত বের হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমি সব সময় ফ্রিজে মাছ মাংস এভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর পলি ব্যাগে রেখে সংরক্ষণ করি ডিপ ফ্রিজে। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি বিষয়টা আপনাদের কাজে আসবে। এখানে পাঙ্গাস মাছের কিছু ডিম ছিল, আর সেগুলো আমি ভালো মতো ধুয়ে নিলাম। রান্না করার জন্য আমি এখানে 7 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। আর আজকে আমি 7 পিস মাছ রান্না করব। এখানে কচুরলতি নিয়েছি আর নিয়েছি 3টি আলু। কচুরলতি দিয়ে আজকে পাঙ্গাস মাছ রান্না করব। যেহেতু আজকে সকালে রুবেল বাজারে গিয়েছিল, একদম ভোরবেলা বাজারে গিয়েছিল। আর ভোরবেলা বাজারে গেলে বাজারগুলো অনেক বেশি টাটকা থাকে। গরুর মাংস, মাছ এবং কচুরলতিগুলো সব কিছুই একদম টাটকা ছিল। আমাদের এখানে খুব ভোরে বাজার বসে এবং 7টা 8টার দিকেই বাজার ভেঙে যায়। আর তারপর কোনো কিছু ওরকম টাটকা পাওয়া যায় না, তাই অনেক বেশি ভোরে যেতে হয়। তো আমি কচুরলতিগুলোকে ভালো মতো পরিষ্কার করে কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি আলুগুলোকেও কেটে নিচ্ছি। কচুরলতি কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে।
তবে এটা পরিষ্কার করা অনেক বেশি ঝামেলার, সেজন্য অনেকেই খেতে চায় না। তবে আমার কাছে কচুরলতি অনেক বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে আমি আলু এবং কচুরলতি দুটোই কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে কচুরলতিগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে চলুন রান্না শুরু করি। আর প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছ। আমি মাছগুলোকে লবণ, মরিচ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর তারপর 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আমি আজকে মাছগুলোকে ভাজি করে রান্না করব। প্রত্যেক পাশ আমি 1 মিনিটের মতো ভাজি করে নেব। এক পাশ হয়ে গেলে অপর পাশটাকে এভাবে উল্টে দেব। মাছ ভাজি করার আগে আমি মাছগুলোকে লবণ দিয়ে কষলে কষলে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাছগুলোকে আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন, তবে আজকে আমি মাছ ভাজি করেই রান্না করব। সবগুলো মাছ উল্টে দেওয়া হয়ে গেলে এই পাশটাকেও 1 মিনিটের মতো ভেজে নেব। আর মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে সাইডে রেখে দেব। এ পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর তাতে দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজ কুচি। এ পর্যায়ে পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে এ পর্যায়ে চলে আসবে, তখন দিয়ে দেব 1.5 টেবিল চামচ রসুন বাটা। এ পর্যায়ে রসুনগুলোকে ভালো মতো ভেজে নেব, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, কারণ এখন আমি শুকনো মশলা অ্যাড করব। এই মশলাগুলো যাতে না পুড়ে যায় সেজন্য পানি দিয়ে দিলাম। আর প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এ পর্যায়ে ধনিয়া গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ চাইলে পরে আরও চেক করে অ্যাড করা যাবে। এ পর্যায়ে এই মশলাগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে কেটে রাখা আলু। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আলুটা এ পর্যায়ে দিয়ে দেব। আলুর সাথে সবগুলো মশলা ভালো মতো মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পর এই 5 মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, যাতে করে মশলাটা নিচে থেকে না লেগে যায়। আর মশলাটা কষানো হয়ে গেছে, কারণ মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব সেই আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুরলতি। কচুরলতিগুলো দিয়ে এ পর্যায়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে কচুরলতিগুলোকে কষিয়ে নেব প্রায় 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পর এই 8 মিনিটের মাঝে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। কচুরলতিগুলো কষানো হয়ে গেছে আর কচুরলতিগুলো পরিমাণে একদম কমে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। তো আমার মনে হচ্ছে পানি একটু কম হয়েছে, তাই এ পর্যায়ে আরও কিছুটা পানি দিয়ে দিলাম। তো আমি এখানে টোটাল 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানির সাথে সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর বলক চলে এসেছে আর সব কিছু ভালো মতো ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাজি করে রাখা মাছ। আর এ পর্যায়ে মাছটা দিলে মাছের ভেতরে সব কিছু ভালো মতো ঢুকবে, তাই এ পর্যায়ে যখন বলক চলে আসবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে। আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আর মাছগুলো দেওয়া হয়ে গেলে হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে আরও রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর আমার রান্না একদম কমপ্লিট।
কচুরলতি দিয়ে পাঙ্গাস মাছের তরকারি। আমি চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে। এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিয়ে চুলাটা অফ করে দেব আর ঢাকা দিয়ে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। চলে এলাম পরিবেশন করার জন্য। আমি সরাসরি চুলার উপর থেকে তরকারিটাকে একটি বাটির মধ্যে বেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আর খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন কচুরলতি দিয়ে পাঙ্গাস মাছের এই তরকারি। আশা করি পরিবারের সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।